এক লোকেই জারি হুকুমে আমরা ক্যান্টনমেন্ট ত্যাগ করি, তখন আমার সাথে আরো প্রায় 4,000 অন দ্য স্পট ডেড হয়ে গেছে। ডেড আমি কইতাম না, এরা শহীদ হয়েছে গিয়া। আমি আপনারা দোয়ায় বাধ্যক্রমে বাঁচিয়ে আইছি। আমি আজকে এইগুলা হওয়ার কথা নাই। আজকে নির্বাচনী সভা, নির্বাচন আমরা হিরণ মিয়ার সম্বন্ধে কইতাম, ইউনিয়নের উন্নতি কিলা হয় এইটা কইতাম। হিরণ মিয়া আমার ছোট ভাই, আমার ওয়ার্ডর এলাকায়। আমি হিরণ মিয়ার সম্বন্ধে আপনারাও কইছেন, আমার হওয়াটা বেশি লাগতো না, তবে আমি এইটাই কইব, হিরণ মিয়া একজন সাদা মনের মানুষ। এত সাদা মনের মানুষ, তার লন্ডনের বিলাসবহুল জীবনযাপন রাখিয়া এই আমরা ইউনিয়নের খেদমত করার লাগে সবকিছু ত্যাগ করিয়া আইসই। এত সাদা মনের মানুষ আমি নিজে দেখছি। তাই একটা গরিব মানুষ, অসহায় মহিলা ফোন করছে, কোনো কারণে যদি তাই ধরতে পারছেন না, পরে আবার ফোন করিয়া তাই দেখা করেন। আপনারা সাক্ষী আছেন, আমিও সাক্ষী দিলাম যে এই যে 2020 সাল এত মহামারী আছিল, বন্যাও হয়েছে পরপর কয়েকটা। এই বন্যার সময় তাই আপনারা যারা সাথে আসলা তারা দেখছই, আর যারা সাথে আসলা না ফেসবুক, অনেক ফেসবুকে দেখছই যে তাই সকাল থেকে রাত্রে 10টা 11টা পর্যন্ত এমনও আছে একদিন সারা দিন তাই নৌকার ভিতরে একটা বার তাই সাথী মানুষ যারা আছে তারা রেস্ট দিছে, বইছে, কিন্তু তান্ডে আমি ফেসবুকও দেখছি একটা বার বইছেন না। খাওয়া বলতে মনে হয় এর বাড়ি দিয়া খুঁজিয়া খাইছই। আর তাও তার সাথে ওখানেও আছে সাক্ষী যোগের গাঁর মানুষ, তারা আসেন না। আমার সাথে দেখা হয়েছে আজকে, কইছেন তারাও আমারে কইছেন যে তারা বইয়া চেয়ারে বইয়া টেবিলও বইয়া খান, আর তার নিচে বইয়া খাইলা। আমি জানি না স্বাধীনের পরে এই ধরনের কোন চেয়ারম্যান এইরকম তার মনমানসিকতা আছে কিনা, আর তার যে উন্নয়ন করছেন এটা আপনারা সাক্ষী। আমি গতকালকে মৌলবীর গাঁও মিটিং গেছিলাম। আমি গত 10-12 দিন আমি চিটাং থেকে লাগাইয়া নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লাকসাম এইগুলা ঘুরিয়ে আইছি। গ্রামের দিকে কোনো এক কারণে আমি গেছিলাম, আর আমি একটু ঘোরাফেরা করি বেশি, সারা জীবনেই আমি ঘোরাফেরা করছি। তাই আমি দেখছি আমার ইউনিয়নে এই হিরণ মিয়া যে উন্নয়ন করছেন তা কোনোখানেও আমার চোখে পড়ছে না। আপনারাও কইছেন এই কথা, আমিও কইলাম। আর হিরণ মিয়ার সাক্ষী আমার এখানে নেতৃবৃন্দ আছেন, সিলেটের সর্বোচ্চ পদর মানুষ আছেন, তারা জানেন হিরণ মিয়ার যে আঁত কতটুক লম্বা, কতটুক পর্যন্ত বাংলাদেশের শেষ সীমা পর্যন্ত যতটুক যায় তার আঁত আছে। আমার কিছু জানা আছে, লাগে আজকে আমি কইলাম। আমি আরেকটা জিনিস কইলাম, আমি আর এদিকে নির্বাচনও গেলাম না। আমি সভাপতির কাছ থেকে 2 মিনিট সময় নিয়ে চাইয়া নিলাম, আমার 2টা মিনিট আমি অন্য লাইনে আমার জীবনের বাংলাদেশের কি করছে আমি একটা সাক্ষী। এটা আজকে আমি আমার লিডারদের কইতাম চাইলাম, আপনারাও সাক্ষী। আপনারা জানেন কিনা জানি না, আমি আজকে আমরা হিরণ মিয়ার ভোট কিভাবে আমরা পাইতাম, ভোট বাক্সর কিভাবে ভোট বেশি পড়তো, এইটাই আমরা কইতাম আর এইটার চেষ্টা করতাম। কিন্তু আমি অন্য প্রসঙ্গ হয়ে গেলাম যে আমি আপনারা সবার কাছে প্রমাণ রাখতে আমি সুযোগ পাইছি আপনারা কইতে। মগলগাঁও ইউনিয়নে আমরা স্বাধীনতা যুদ্ধের মুক্তিযুদ্ধে আমরা 42 জন আসলাম। আপনারা জানেন কিনা জানি না, আমরা 2 জন, একজন গেছিলাম ইপিআর থাকে, তখন পাকিস্তান পিরিয়ডে ইপিআর আছে, আর আমি গেছিলাম সেনাবাহিনী থাকে। আর বাকি যারা আছেন 40 জন এরাই আছেন শুধু মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর ডাকে তারা গেছেন। আমিও বঙ্গবন্ধুর ডাকে গেছি, কিন্তু আমি সেনাবাহিনীতে আসলাম বলিয়া আমরা যাইতাম পারছি। একটা জিনিস, আপনারা 42 জন আমরা মরতে মরতে রয়েছি, মনে হয় এখন 31 থেকে 32 জন আছে। আপনারা আমরা লাগে দোয়া করবো, আমরা সবারই বয়স হয়ে গেছে কি পরপর যাই নাকি। আজকে আবেদন করার নাই, আমার লিডার অ্যাডভোকেট মাসেকুদ্দিন খান সাহেব, তাই নয় না, সরি নাসিরুদ্দিন খান সাহেব, তাই নয় একজন মুক্তিযোদ্ধা। আমি এই ফাঁকে কইমু আমার চেয়ারম্যান সাহেব আর অধ্যাপক রফিক উদ্দিন সাহেবকে যে আমরা এই মগলগাঁর যে 32 জন আছি আমরা পাই একটু খেয়াল রাখতাম। আর আমি চেয়ারম্যান সাহেবের কাছে একটা অনুরোধ করবো, আমরা ইউনিয়নের যে 32 জন বা 42 জন আছে, চেয়ারম্যান সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করলাম, আমরা মগলগাঁও ইউনিয়নে 32 জন মুক্তিযোদ্ধা আছি,
আপনার ইউনিয়নও যে চার্টটা আছে চার্টে যদি এই মুক্তিযোদ্ধাগুলার নাম লিপিবদ্ধ করেন আমরা কৃতজ্ঞ থাকবো আপনার কাছে, যাতে আমরা পরবর্তী জেনারেশনরা বুঝতে পারে যে এই দেশের লাগে এই মানুষগুলা জীবন বাজি রাখছে। আমরা কোনোদিন আমরা কিছু চাওয়া পার লাগে যুদ্ধ গেছি না, আমরা বঙ্গবন্ধুর ডাকে আমরা এই দেশকে কিভাবে আমরা স্বাধীন করি। আজকে আমি আর বেশি বলতাম না, মুক্তিযোদ্ধা এবং পাকিস্তান সম্বন্ধে কইলে মনে হয় সারা রাত্রে শেষ হইতো নাই। পাকিস্তানিরা আমরা লোকে কিভাবে ব্যবহার করছে। আমি আর একটা জিনিস আমি কইতাম চাইলাম, যেটা আমি পাকিস্তান পিরিয়ডে সাবেক পাকিস্তানে আর্মিতে আসলাম 71 স্বাধীন হওয়ার 2 মাস পরে যখন বান্দরবনে, আমি সরি আপনাদের কাছে, বান্দরবনে যখন পাকিস্তানি আল বদর বাহিনী বা বিভিন্ন সংস্থার যারা আছে রাজাকার বান্দরবন গিয়া তারা একটা ঘাঁটি করছে, এখানেও তারা হেলিকপ্টার নিয়ে আছে। আমি স্বাধীনের পরে আমরা আসলাম 2 মাস আসলাম খাদিমনগর যে ক্যান্টনমেন্ট আসলাম, এখানেও খবর আইলো ইন্ডিয়ান সৈন্য প্রায় 850 মতো মারা গেছে। তখন পাকিস্তানের ভিতরে ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে শক্তিশালী বাহিনী ছিল 3rd বেঙ্গল রেজিমেন্ট। আমি ছিলাম 3rd বেঙ্গলের একজন সৈনিক। আমি সিগনালে আসলাম, তখন এই অর্ডার হওয়ার পরে আমরাই গেছি গিয়া এখান থেকে যারা আসিল স্বাধীনতা বিরোধী এরারে আমরাই নির্মূল করছি। এরপরে হলো কি আমি এইখানে যুদ্ধ করতে গিয়ে আমি মোটরের কিনারে আসলাম, মোটরের আওয়াজে আমার বাম কানের পর্দাটা ফাটে গেছে, যে কারণে সেনাবাহিনীতে আর কোনো এই ধরনের লোক রাখে না। সেনাবাহিনীতে 2টা জিনিস, চোখ আর কান যদি ঠিক না থাকে রাখে না। আমি অনেকদিন চিটাং হসপিটাল আসলাম প্রায় 8-9 মাস। এরপরে আমি সেনাবাহিনী থেকে মেডিকেল বোর্ড আইসি বাড়ির কিছুদিন থাকার পরে আমি যেমন একটা ছোট ব্যবসা নিয়ে আমি ঢাকাতে আসলাম। আমার বাসা আছে ডালমন্ডি। বঙ্গবন্ধুর বাড়িটা কি মনে হয় 10-12টা বাড়ি পরে আমার বাসা আছে। হঠাৎ একদিন শুনি ঘুম থেকে উঠিয়া রেডিওতে কোরআন তিলাওয়াত করে। আমি ভাবলাম এই কি, তখন এরপরে অ্যানাউন্স করে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, আপনারা ধৈর্য ধরেন। আমি আমার একটা হাফ শার্ট আছে, একটা লুঙ্গি ছিল, আমি মানুষের কাছ থেকে শুনলাম যে বঙ্গবন্ধুর পরিবারে ঢাকা হসপিটালে রাখা হয়েছে। আমার আগ্রহ লাগলো যে আমি এই লাশগুলারে দেখবো। আমি যে কোনো উপায়ে অনেক কষ্ট করিয়া লাশখানায় গিয়ে আমি লাশ দেখছি। আমি আপনারা সময় নষ্ট করলাম, যেটা আমি সাক্ষী। আমি কইতাম পৃথিবীর ইতিহাসে এইরকম জঘন্য ঘটনা হয় না, যেটা বঙ্গবন্ধু পরিবার আর বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা এখানেও এই সুন্দরভাবে বইতে পারতাম না। আমরা পাকিস্তানিরা যেভাবে করছে, আমরা পাকিস্তানি লোকে আসলাম, আমরা তারা কিভাবে ব্যবহার করছে আমি তখন আমি এই লাশখানার উপরে দিয়ে উঠিয়া জানালা দরজা বন্ধ আছে, কেউ দেখতে পারতো না ভিতরে, লাশখানা তো ছোট। আমি চাদর উপরে দিয়ে উঠিয়া ভেন্টিলেটর পাইছি লাশগুলা। রাসেলের লাশটা সবচেয়ে উপরে, আপনার দেশের দানোর ফারা যেরকম রাখে এইরকম লাশগুলা রাখছে। রাসেলের লাশটা রাখছে উপরে, আর খাজর মহিলাটা রাখছে সাইডে। বঙ্গবন্ধুর কোনো লাশ আমি দেখতে পারছি না। পরে পুঁছে এটা টঙ্গি পাড়া দিছে। আমি এটা আমি ভেরি সরি আপনারা লিডার, আপনারা সময় নষ্ট করছি। আমি আপনারা কাছে আমি নিজে সাক্ষী, এর লাগে এই জিনিসটা আপনারা কইলাম আপনারা জানিয়ে রাখতাম। আর শেষে নৌকার প্রতি, এটা শেখ হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি, এই নৌকায় আমরা এই দেশ স্বাধীন হয়েছি। আমি আপনারা কাছে সবার কাছে অনুরোধ করব যে আমরা মগলগাঁও ইউনিয়ন তথা বৃহত্তর সিলেটের উন্নয়ন আমি কইব। এই যে হিরণ মিয়ার হাত শেখ হাসিনা পর্যন্ত আমি কইলাম, আপনারা আসবা না, আমি জানিয়েই কইলাম, আপনারা বিশ্বাস রাখুকা। এটার যে কোনো কিছু খাইতে হইলে কোনো অসুবিধা হইতো না। আমি আপনারা কাছে দোয়া চাইলাম, আমরা লাগে দোয়া করবা। বিশেষ করে আমরা মুক্তিযোদ্ধা যারা আছি, আমরা লাগে আপনারা দোয়া করতাম, আমিও আপনারা লাগে দোয়া করবো। আর 11 তারিখ আমি কইতাম না আমার ওয়ার্ডর, আমার চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডর, আমরা কতগুলা ভোট দিয়া জয়যুক্ত করবো, পার্সেন্টেজও করতাম না।
এগুলা কইতাম নাই, আমরা ওদিন আমরা দেখাইয়া দিব কতটুকু হয়েছে। আপনাদের কাছে আশা রাখি এই হিরণ মিয়া একজন সাদা মনের মানুষ, নামাজি মানুষ, সৎ মানুষ, এমন গরিবের বন্ধু। আর যে ক্যান্ডিডেট হয়েছে আমি তার বদনাম গাইতাম নাই। আমার পূর্ববর্তী বক্তা কইয়া গেছেন এক চরিত্র সম্বন্ধে কিছুটা কইছেন, আমি কইতাম নাই। এখানে তাই নো আমারে হোর ডাকই, আমারে হোর মানই, এটাকে আমি কইতাম নাই। আপনারা একটা ভোট, আনামত ভোট, এই ভোট আপনারা যেখানে গেলে এই ভোটটাই আপনারা খাস কইব। আনুমানটা দিবা। আসসালামু আলাইকুম। সম্মানিত শুধু এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এই জনপদের কৃতি সন্তান সিলেট জেলা পরিষদের অন্যতম সদস্য জনাব জননেতা শামীম মিয়া সাহেবকে বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে 7 নং মোগলগাঁও ইউনিয়নের নির্বাচনী জনসভার হিরণবাড়ির সমর্থনে, নৌকামতার সমর্থনে জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের প্রধান অতিথি আমাদের জেলা আওয়ামী লীগের সংগ্রামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, মঞ্চে উপস্থিত আজকের বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী শফি, মঞ্চে উপস্থিত জেলা আওয়ামী লীগের সভাপতি শমশের জামাল এবং মঞ্চে উপস্থিত সিলেট জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মজিউদ্দিন, মঞ্চে উপস্থিত সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এবং আজিমপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট আফসার আহমদ এবং মঞ্চে উপস্থিত এইমাত্র বক্তব্য শেষ করছেন আমার কাছে বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের জেলা উপজেলা এবং ইউনিয়নের মুরব্বিয়ান, সামনে উপস্থিত ইউনিয়নবাসী। সময় সংকীর্ণ, নেতৃবৃন্দ বক্তব্য রাখা আমি 2টা কথা বলে শেষ করে দেব। আপনারা জানেন বিগত 5 বছর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা হিরণ ভাইয়ের সমর্থনে সারা ইউনিয়নে বিভিন্ন জনসভা করছি। এই জনসভাগুলো আমরা নেতৃবৃন্দ এখন যেরকম আইসা, আমরা বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোহন, তিনি সেই সময় এমপি আসলেন না, মন্ত্রী আসলেন না, তাই না হিরণ ভাই প্রচারণা করছেন। আমার মনে হয় আজকে যদি সুযোগ থাকতো, নির্বাচনের আচরণ নীতি লঙ্ঘন হইতো না, আমরা ডক্টর মনির সাহেব ওই লেগে ভোট চাইলে হবে। আর আমরা হিরণ ভাইকে ভোট দেওয়ার কারণে আমি মনে করি আর আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হিরণ ভাইকে যেরকম মূল্যায়ন করছেন, আমরা মোগলগাঁও ইউনিয়নবাসীর ওই রকম মূল্যায়ন করছেন। প্রথম যে 2.5-3 বছর দায়িত্ব পালন করছেন, প্রতিকূল অবস্থার মতো আমরা জানি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব হওয়ার পরে আমার মনে হয় না একজন ভাই কোনো প্রজেক্ট লইয়া গেছেন আর ফিরত লইয়া গেছেন করি, যেগুলো লইয়া গেছেন কাজ বাস্তবায়ন হয়েছে। আমাদের মোগলগাঁও ইউনিয়ন প্রায় 3 দিকে নদী বেষ্টিত, নদী ভাঙন প্রায় 50 টাকা। এই যে 2.5-3 বছরে অনেক উন্নয়ন হয়েছে, কাজ করছেন, ছোটো ছোটো চাহিদা পূরণ হয়েছে। আমি মনে করি বড় বড় চাহিদাগুলো রয়েছে বাকি। আমাদের শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্য খাতের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, এই যে নদী ভাঙন, এটার উন্নয়নের লাগি যোগ্য ব্যক্তি দরকার। আর যারা আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী নেতৃবৃন্দ দরখাস্তর লোক ওরকম মাইসর দরকার। এই যে আমরা প্রথম সারির নেতৃবৃন্দ দেখি, আমার মনে হয় আগামীতে তারা রাজনীতির সর্বোচ্চ পর্যায়ে কোনো একদিন জাতীয় সংসদে যাইবা, আমরা তারা লিয়া গর্ব করব ইনশাআল্লাহ। সময় বেশি ইন্টার নাই, সময় কম, 11 তারিখ বেশি দূরই নাই। সবার কাছে আমি মোগলগাঁও ইউনিয়নের সন্তান, বিগত দিনে আমিও নির্বাচন করছি, আপনারা দোয়া করছেন, আমার নেতৃবৃন্দকে সহযোগিতা করছেন, হিরণ ভাই যথেষ্ট করছেন আমার লাগে আমি নির্বাচিত হয়েছি। ওই আর সীমিত আকারে যতটুকু পারছি এলাকার উন্নয়নে অংশীদার হয়েছি। 5 বছর পরে নির্বাচন আইব, আর ওই সময়টা আমি মনে করি আমরা ভোটার যারা ভোটারের পরীক্ষা, যোগ্য প্রার্থীরা যদি নির্বাচিত ভোট দিয়ে নির্বাচিত করি উন্নয়ন হইব। তখন আমরা দেশ সরকারের কাছে আমি কইমু পয়সার কোনো ক্ষমতা নাই, প্রত্যাশিত প্রজেক্ট যারা করা যার আপনার আমার উন্নয়নের চাহিদা পূরণ করতে কোনো সমস্যা নাই পয়সার, কিন্তু যোগ্য ব্যক্তি যোগ্য প্রজেক্ট বানিয়ে দিতে হইবা। এটা লাগে আমরা হিরণ ভাই যোগ্য ব্যক্তি, আমরা সবাই ভোট দিয়ে তাকে নির্বাচিত করতাম,
সবাই 11 তারিখ ভোট দেওয়ার আহ্বান জানিয়া আমার বক্তব্য এখানে শেষ করিয়া জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নৌকার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জনাব শানু মিয়া সাহেবকে সুন্দর সাবলীল বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য জনাব আফতার আহমদ চেয়ারম্যান সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য। খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জননেতা জনাব আফতার আহমদ সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে হিরণবাড়ির সমর্থনে, নৌকা মার্কার সমর্থনে আজকে এই বিশাল জনসভা আমার শ্রদ্ধেয় সভাপতি এই জায়গায় যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক। ইতিমধ্যে যিনি সিলেট জেলার প্রতিটি ইউনিয়নে নৌকার সমর্থনে এই নৌকার প্রার্থীকে বিজয় করার জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন, জনাব অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান এই জায়গায় উপস্থিত আছেন। আমরা যিনিকে আগামী উপজেলার নেতৃত্বে চাই এবং যিনি আগামী উপজেলার নেতৃত্বে সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি অধ্যাপক সুজাত আলী রফিক ভাই এই জায়গায় উপস্থিত আছেন। সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী কোষাধ্যক্ষ শমশের জামান, সংগ্রামী উপদপ্তর সম্পাদক শ্রদ্ধ ব্যক্তিত্ব মজির ভাই এই জায়গায় উপস্থিত আছেন। আমার শাহানুর ভাই সহ আমার জনসভায় যাদের দরকার, যাদেরকে দেখলে মন খুশি হয়ে যায়, আমার মুরব্বিয়ানরা যাদেরকে বলা হয় নির্বাচনী জনসভায় একটি ফুলের বাগান, আজকে এই জায়গায় যারা আছেন অনেক মুরব্বিয়ানরা এবং যাদেরকে দেখলে মনের শক্তি বাড়ে সেই যুব সমাজ উপস্থিত আছে। আমার বক্তব্যের প্রারম্ভে তাদের সবাইকে আমার সালাম আদাব এবং শুভেচ্ছা। আমি হিরণবাড়ির সাথে 5টি বছর সহকর্মী হিসেবে ছিলাম, এই জন্য আমি খাদিমপাড়া থেকে আসছি শাহপুরন এলাকা। আমি যা বলবো ইনশাল্লাহ আমি মিথ্যা কথা বলবো না, যেহেতু আমার নেতৃবৃন্দ এই জায়গায় আছেন। আমি ওনাকে নির্বাচনের আগেও দেখি নাই, নির্বাচনের পরে যখন আমি শপথ গ্রহণ করেছি তখন ওনাকে দেখেছি। আমি মনে করেছি যে অনেক লোকই বিদেশ থেকে আসে নির্বাচন করার জন্য, অনেক বিদেশিদের একটা শখ থাকে দেশে গিয়ে নির্বাচন করবেন। আমি মনে করেছিলাম যে হিরণ ভাই হয়তো সেইভাবে নির্বাচন আসছেন এবং দেশে কয়েকদিন থাকবেন আবার চলেও যাবেন, কিন্তু আমি দেখেছি যে আমরা যখন মাসিক মিটিং করছি যে ওনার সাহসিকতা দেখেছি। বিশ্বাস করবেন উনি অনেক সাহস নিয়ে কথা বলতেন এবং সবসময় সত্য কথা বলতেন। আমি আরো কিছু জিনিস আপনাদেরকে বলি, এখন তত্ত্বর যুগ, আপনি যদি ইচ্ছা করো বলেন গিয়ে উপজেলায় যে গত 5টি বছর এই মুঘলগাঁও ইউনিয়নে কি কি কাজ হয়েছে সেগুলা লিস্ট দিতে দিবেন, আমাদের ইউনো মহোদয় দিতে বাধ্য এবং ইউনিয়ন পরিষদ সেরকম, প্রত্যেকটি অফিসে সেরকম। আমি বিশ্বাস করি গত 50 বছরের মনে হয়, আমি যেহেতু মুঘলগাঁও ইউনিয়নের কোনো বাসিন্দাও না, ভোটারও না, তবে আমি গত লিস্টগুলো দেখেছি আর গত 5 বছর দেখেছি। আমি বিশ্বাস করি 50 বছরও মুঘলগাঁও ইউনিয়নে এত কাজ হয় না। এর একটি কারণ আছে, এর আগে এই দেশ স্বাধীন হওয়ার পর আমি মনে হয় যে ইউনিয়ন পরিষদে টিআর এবং তালিকা দিয়ে কোনো কাজ হতে দেখি নাই। আমাদের যে আগামী এই যে গত 5টি বছর গিয়েছে এবং একটি টিআর ও কাবিটা কোনো চেয়ারম্যান বাদ খেতে পারেন নাই, প্রত্যেকটা কাজ হয়েছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নির্দেশে। যে আমরা কি করেছি, আমরা টিআর দিয়ে আমরা ওই আরসিসি রাস্তা করেছি, সিসি রাস্তা করেছি। এই জন্য আমাদের এই হিরণ ভাই কাজ করতে পেরেছেন। এবং আরেকটি কথা বলি, ওনার সাথে গত 5টি বছর আমি অনেকবার ঢাকায় গিয়েছি। বিশ্বাস করেন এইগুলো আকাশে করতেছি যে একদিনও উনি ব্যক্তিগত কাজ যান নাই। যতবার গিয়েছেন শুধু আপনাদের মুঘলগাঁও ইউনিয়নের জনগণের জন্য গিয়েছেন। গিয়ে আমরা যখন কাজ দিয়ে 2টা-3টা নিয়ে কাজ যাই, উনি দেখেন 10-12টি কাজ যায়। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলতেন, আমরা যখন 3-4 জন চেয়ারম্যান যেতাম তখন বলতেন আমি প্রথম হিরণ একটা শুনবো। কেন শুনবো? উনার অনেক কাজ থাকে, বাকি চেয়ারম্যান 2-3টি কাজ থাকে। উনি প্রায় সময় 10-12টি কাজ দিয়ে যেতেন এবং আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় ওনাকে অত্যন্ত পছন্দ করেন। আমার এক ভাই ডাক্তার সম্মত উনি বক্তব্য বলেছেন যে ও নদী বাঙ্গনের কথা। আমি বিশ্বাস রাখি আগামী 5টি বছর ইউনিয়নে 95% কাজ হবে, আমি বলতে পারি। আর আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমার হয়তো নির্বাচন হবে,
সেই নির্বাচনে আমি এসে বলবো এবং আপনাদের মুখ থেকে শুনবো আজকে যেটা বলছেন যে অনেক কাজ হয়েছে, এই 95% কাজ আপনারা বলবেন। আপনি হসপিটালের কথা বলেছেন, ইতিমধ্যে আমি সাক্ষী, আমাদের হিরণ ভাই মন্ত্রী মহোদয়ের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছেন মুঘলগাঁও একটি হসপিটাল দরকার এবং নদীবাঙ্গনের দরকার। আমাদের মন্ত্রী মহোদয় ডিও দিয়েছেন, ইনশাল্লাহ সেই কাজগুলো হবে। এবং আজকে যারা নেতৃবৃন্দ আছেন, এই নেতৃবৃন্দে একটা মেসেজ প্রদান করে যে এটা আমাদের সরকারের মেসেজ যে আপনারা হিরণ মিয়াকে ভোট দেন। আমাদের নেত্রী, আমাদের দল হিরণ মিয়ার পিছনে আছে। আপনাদের যতগুলো কাজ, সব কাজ হবে ইনশাল্লাহ। ভবিষ্যতে আপনারা 11 তারিখ হিরণ ভাইকে নৌকামার্কায় ভোট দেন এবং এটা স্থানীয় নির্বাচন, যে কাজ করতে পারে তাকেই জনগণ ভোট দেবে এবং সেটা প্রমাণ করে দিয়েছে হিরণ ভাই গত 5টি বছর। আগামী 5টি বছর হিরণ ভাইকে ভোট দিলে ইনশাল্লাহ আপনাদের কাজ হবে। আর আরেকটি কারণের জন্য কাজ বেশি হবে, যেহেতু সদর উপজেলার 4টি ইউনিয়ন, যেমন আমাদের খাদিমপাড়া প্রায় অর্ধেক চলে গেছে, আমাদের টুটের বাজার চলে গেছে, আমাদের টুটিগড় চলে গেছে, খাদিমনগরের কিছু অংশ চলে গেছে। সেহেতু স্বাভাবিকভাবেই এই সদর উপজেলা মুঘলগাঁও ইউনিয়নের কাজ আরো বেশি পাবেন এবং অনেক কাজ পাবেন, যাতে আপনাদের সকল সুবিধাগুলা, আপনাদের সকল প্রয়োজনগুলো মেটানো যাবে। পরিশেষে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আমাকে এই জায়গায় বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জনতা জনাব আফতার আহমদ সাহেবকে সুন্দর তথ্যবহুল বক্তব্য প্রদানের জন্য। সংগ্রামী শরীর এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী উপদপ্তর বিষয়ক সম্পাদক জনতা মজিউদ্দিন সাহেবকে বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। নৌকা মার্কার সমর্থনে, হিরণ ভাইয়ের প্রতীক নৌকা মার্কার সমর্থনে আয়োজিত আজকের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, নির্বাচনী জনসভায় উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, যিনি এই সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকে দলকে সুসংগঠিত করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, প্রত্যন্ত অঞ্চলে সিলেটের চষে বেড়াচ্ছেন আমার প্রিয় বন্ধু অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ সুজাত আলী রফিক। আজকের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের আরেক সহকর্মী, আমাদের শ্রদ্ধেয় সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত কোষাধ্যক্ষ জনাব শমশের জামাল। আমাদের জেলা আওয়ামী লীগের আরেক সহকর্মী এখানে উপস্থিত আছেন, একটু আগে আমার আগে বক্তব্য রেখেছেন খাদিমপাড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আফতার আহমদ। এখানে উপস্থিত আছেন এবং বক্তব্য রেখেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান সিলেট জেলা পরিষদের সম্মানিত সদস্য শাহনুর ভাই। বক্তব্য রেখেছেন আমাদের অতি আপনজন আমির ভাই। এখানে বক্তব্য রেখেছেন আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা এবং আরো অন্যান্য যারা বক্তব্য রেখেছেন। আজকের সভার যারা সবাইকে অলঙ্কৃত করেছেন আমাদের প্রবীণ মুরব্বিয়ানে কেরাম অত্র এলাকার, আরেকটি দেশের সবচেয়ে প্রাণশক্তি যেটা আমাদের যুব সমাজ, আজকের জনসভায় উপস্থিত যুব সমাজ যারা আছেন, আমার বক্তব্যের শুরুতেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রত্যেককে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। একটা জিনিস লক্ষ্য করা যায়, সাম্প্রতিক সময়ের বিভিন্ন নির্বাচনে, বিশেষ করে দলীয় প্রতীকের নির্বাচনগুলোয় দেখা যায় যে নৌকা প্রতীকের পোস্টারে একটা জিনিস স্লোগান করে থাকে যে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। সাম্প্রতিক সময়ে প্রতিটি নির্বাচনে এই কথাটা লেখা থাকে, উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে। এই পোস্টারে ওই বিষয়টা আছে। এই উন্নয়নের দ্বারা বলতে আমরা কি বুঝি? আমরা যদি দেখি পিছনের দিকে, যদি আমরা তাকাই,
বর্তমান সরকার বিগত 2009 সাল থেকে অদ্যাবধি বিভিন্ন মেয়াদে ক্ষমতায় আছে। সরকার পরিচালনা করতেছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সুযোগ্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমরা যদি 2009 সাল থেকে আজকের দিনকে যদি আমরা তুলনামূলক বিশ্লেষণ যদি আমরা করি, 2009 সাল যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে তখন বিদ্যুতের উৎপাদন ছিল 4522 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো তখন থেকে। আপনাদের স্মরণ আছে, নিশ্চয়ই স্মরণ আছে, বিশেষ করে রমজানের সময় মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলতেন, এরপরে আজানের ধ্বনিগুলো শোনা যেত না। কেন শোনা যেত না? ইলেকট্রিসিটি চলে যেত। ইলেকট্রিসিটি কত সময় থাকতো সেটা বলা যেত না, কত সময় নাই সেটা বলা যেত। এই ছিল আমাদের বিদ্যুতের অবস্থা। আমরা যদি 2021 সালের আজকের দিনে যদি আমরা বিদ্যুৎ উৎপাদনের বিষয়টা যদি আমরা পর্যালোচনা করি, আমরা এখন দেখি বিদ্যুতের উৎপাদন হচ্ছে 25,000 মেগাওয়াট বিদ্যুৎ এখন উৎপন্ন হয়। 4,500 ছিল, এখন উৎপন্ন হচ্ছে 25,000 মেগাওয়াট। এই বিদ্যুৎ তৎকালীন সময়ে 2009 সালে ব্যবহার করত দেশের 47% মানুষ। এর বেশি মানুষের কাছে বিদ্যুতের অ্যাক্সেস ছিল না, ব্যবহার করার সুযোগ ছিল না। আজকের দিনে সারা দেশে বিদ্যুতের ব্যবহার করে 99% জন মানুষ। এটা হচ্ছে উন্নয়নের দ্বারা। আমরা যদি দেখি, লক্ষ্য করি, সরকারের বেশ কিছু খাত আছে, এর মধ্যে অন্যতম একটা খাত হচ্ছে দেশকে কল্যাণকর রাষ্ট্রে পরিণত করার জন্য সামাজিক সুরক্ষা খাতে বিভিন্ন কর্মসূচি সরকার গ্রহণ করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য সামাজিক সুরক্ষা কর্মসূচির মধ্যে যেটা আছে, 2009 সালে 13,000 কোটি টাকা, 13,854 কোটি টাকা সরকারের ব্যয় করত সামাজিক সুরক্ষা খাতে। আজকের এই দিনে 95,500 কোটি টাকার ঊর্ধ্বে এই সামাজিক সুরক্ষা খাতে সরকার ব্যয় করা থাকে। এর মধ্যে আছে বয়স্ক ভাতা, এর মধ্যে আছে মুক্তিযুদ্ধ ভাতা, এর মধ্যে আছে পঙ্গু ভাতা, এর মধ্যে আছে বিধবা ভাতা, এর মধ্যে আছে মাতৃত্বকালীন ভাতা। এইটি হচ্ছে উন্নয়নের ধারা। 2009 সালে বাংলাদেশ ছিল সর্বোন্নত দেশ, বিশ্বের মানচিত্রে বাংলাদেশের পরিচয় ছিল সর্বোন্নত দেশ। 2021 সালে বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল দেশ এবং 2041 সালে বাংলাদেশ হবে বিশ্বের বুকে মর্যাদাশীল একটি উন্নত দেশ। এটাই হচ্ছে উন্নয়নের দ্বারা। এই উন্নয়নের দ্বারাকে অব্যাহত রাখার জন্যই আমাদের নৌকার পোস্টারে দেখবেন আমাদের প্রার্থীর পক্ষে স্লোগান লেখা থাকে যে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন। আমি আজকে বিনীতভাবে অনুরোধ করব, 7 নম্বর মোগলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন আপনাদেরই পরীক্ষিত। উনি আপনাদের পরীক্ষিত কিনা? কিভাবে পরীক্ষিত? উনি এখনো বর্তমান চেয়ারম্যান, অর্থাৎ বিগত 5 বছর যাবৎ আপনাদের ভোটে পবিত্র আমানতে এই এলাকারই এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। উনি বিগত 5 বছর যাবৎ আপনাদের কাছে পরীক্ষিত সৈনিক হিসাবে। আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা নেতৃবৃন্দ এসেছি আপনাদের কাছে ওনার পক্ষে ভোট প্রার্থনা করতে। আপনাদের পরীক্ষিত সৈনিকের হাতেই আমি অনুরোধ করব নির্বাচনে ওনাকে বিজয়ী করে আগামী 5 বছরের জন্য ওনাকে আবার আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করুন। উনি এই সরকারের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আমাদেরকে সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যদিও অনেকে ভাবতে পারেন যে ইউনিয়ন পরিষদের নির্বাচন এখানে সরকারের উন্নয়নের দ্বারা কিভাবে অব্যাহত থাকবে, ইউনিয়ন পরিষদ এবং সরকার তো ডিফারেন্ট জিনিস। আসলে বিষয়টা এরকম না। একটা সরকারের একেবারে গ্রাসরুট লেভেলে তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন কার্যক্রম পৌঁছে দেওয়ার প্রথম ব্যক্তিটা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। একজন সুযোগ্য চেয়ারম্যানই পারেন সরকারের গৃহীত সকল উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে সুচারুরূপে সমতার ভিত্তিতে তার সমগ্র ইউনিয়নের মধ্যে বন্টন করার যোগ্যতা তিনিই রাখেন, যিনি যোগ্য চেয়ারম্যান। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এখন উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে, সারা দেশব্যাপী নির্বাচনটা হবে প্রায় 5,000 ইউনিয়ন পরিষদের। আগামী 2 বছর পরেই কিন্তু জাতীয় নির্বাচন।
এই ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী 2 বছর পরে জাতীয় নির্বাচনে অনেক ভূমিকা রাখবে। যেখানে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের থাকবে, ওই ইউনিয়নে জাতীয় নির্বাচন পরিচালনা আমাদের ক্ষেত্রে অনেক সহজ হবে। সুতরাং আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের পরিষ্কৃত সৈনিক হিরণ ভাইয়ের পক্ষে আগামী 11ই নভেম্বর প্রত্যেকে একটি করে ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করবেন। আমাদের জননেত্রী শেখ হাসিনা দেওয়া নৌকা প্রতীকের সম্মান রক্ষা করবেন, এই অনুরোধকে ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নৌকা। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি জননেতা জনাব মজিদুদ্দিন সাহেবকে ওনার বক্তব্য প্রদানের জন্য। সংগ্রামী সুধী, এ পর্যায়ে আপনাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী কোষাধ্যক্ষ জননেতা জনাব শমশের জামাল চৌধুরী সাহেবকে ওনার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হিরণ চাচার সমর্থনে সমর্থনে আজকে এই নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্চে উপবিষ্ট অঙ্গ এলাকার কৃষি সন্তান অধ্যাপক সিদ্ধবাড়ি রফিক সহ আপনার এলাকার মুরব্বীরা এবং সামনে উপবিষ্ট